হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য অঙ্কের আরো একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। পার্সেন্টেজ ক্লাস 1 আর ক্লাস 2 তো সবাই করে নিয়েছো। এবার চলে আসলাম ক্লাস নাম্বার 3 নিয়ে, পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের। আর যারা আজকে প্রথম ক্লাস করতে এসেছো, প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের সাথে থাকলে তোমরা ফ্রিতেই প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন এইভাবেই করতে পারবে। আর তার সাথে যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য রয়েছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আগেই বলি ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তার সাথে তোমরা কিন্তু আরো শেয়ার করতে থাকো, লাইক দিতে থাকো, কমেন্ট করতে থাকো, তার ভালোবাসা দিতে থাকো। তো দেরি না করে আজকে শুরু করব পার্সেন্টেজ বা শতকরা ক্লাস নাম্বার 3। তোমরা জানো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ ভাগ করে দিই। অলরেডি 3টে টাইপ আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা স্টার্ট করব টাইপ নাম্বার 4 থেকে, যেটা হচ্ছে প্রাইস কনজাম্পশন রিলেটেড বা মূল্য ও ব্যবহার সম্পর্কিত প্রশ্ন। তো এই যে মূল্য এবং ব্যবহার সম্পর্কিত প্রশ্ন করার আগে এর যে কনসেপ্টটা সেটা আমরা আগে জেনে নেব, কারণ তখনই জিনিসটা তোমরা করতে পারবে, অঙ্কটা তোমরা করতে পারবে যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো চলো কনসেপ্টটা আগে শিখে নেওয়া যাক। ধরো আমি বললাম যে আমি কোনো একটা পার্টিকুলার চকলেট খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? ধরে নিলাম যে আমি পার্ক খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? তো একটা পার্কের সব থেকে ছোট পার্কটারও প্রাইস হচ্ছে 5 টাকা। তো আমি প্রত্যেক মাসে এই পার্ক খাই টোটাল 6টা। যতগুলো আমরা কনজিউম করি এটাকে বলা হচ্ছে কনজাম্পশন। তাহলে 6টা পার্ক আমি খাই, প্রত্যেকটা 5 টাকা দামে। তো টোটাল পার্ক খাওয়ার জন্য আমার কতটা খরচ হয়, এক্সপেন্ডিচার কতটা হয়? 30 টাকা। তাহলে আমরা প্রথম পেলাম হচ্ছে যে এক্সপেন্ডিচার মানে কি, প্রাইস ইনটু কনজাম্পশন। প্রাইস ইনটু কনজাম্পশন করলে কি পাওয়া যায়? এক্সপেন্ডিচার পাওয়া যায়। এবার ধরো কোনো এক মাসে আমি পার্ক কিনতে গেছি, আমাকে দোকানদার বললো যে পার্কের দাম বেড়ে গেছে, 5 টাকা থেকে এখন দাম হয়ে গেছে 6 টাকা, কিন্তু আমার কাছে তো 30 টাকাই আছে পার্ক খাওয়ার জন্য। তো আমাকে অবভিয়াসলি খাওয়া কমিয়ে দিতে হবে। কতটা কমাতে হবে? 6 টাকা করে যদি হয়, 30 টাকায় আমি কিনতে পারবো 5টা পার্ক। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম? যদি কখনো এক্সপেন্ডিচার বা খরচ একই বলা থাকে, তাহলে প্রাইস বা দাম যে রেশিওতে বাড়ে, কনজাম্পশন তার ঠিক উল্টো রেশিওতে কমে। দেখো প্রাইস এখানে 5:6 ছিল আর কনজাম্পশন হলো 6:5। তাহলে কি শিখলাম? দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে প্রাইস আর কনজাম্পশন গুণ করলে পাওয়া যায় এক্সপেন্ডিচার বা খরচ। আর শিখলাম যদি এক্সপেন্ডিচার একই থাকে তাহলে প্রাইসের যা রেশিও হয়, কনজাম্পশনের রেশিও তার উল্টো হয়। তো চলো এর থেকে একটা প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে, if the price of an article is raised by 25%, by how much percent must a householder reduce his consumption of that article so as not to increase his expenditure? এর মানে কি? মানে হলো একটা আর্টিকেল, একটা নির্দিষ্ট দ্রব্যের প্রাইস কি হয়েছে? দাম রেইজড মানে বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? বাই 25% এটা বেড়ে গেছে। By how much percent must a householder reduce his consumption? তার কনজাম্পশনটা কত পার্সেন্ট কমাতে হবে যাতে কিনা so as not to increase his expenditure, তার খরচ যাতে না বাড়ে, এইভাবে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে। এক্ষুনি আমরা কি শিখেছি? রেশিও দরকার প্রাইসের। তো প্রাইসের রেশিও করব। 25% কে ভগ্নাংশে নিলে হয় 1/4। তার মানে হচ্ছে আগে যেটার দাম 4 টাকা ছিল, এখন 1 টাকা দাম বেড়ে হয়ে গেছে 5 টাকা। প্রাইসের রেশিও যদি 4:5 হয়, কনজাম্পশনের রেশিও কি হবে? 5:4। এক্ষুনি আমরা শিখেছি উল্টো হয় যদি খরচ একই থাকে। তার মানে আগে যেখানে 5টা জিনিস কিনছিলাম, এখন সেখানে কিনছি 4টে জিনিস। তাহলে কতগুলো জিনিস কম কিনতে হচ্ছে? একটা কম কিনতে হচ্ছে। কার উপরে কম কিনতে হচ্ছে? আগে কতগুলো কিনতাম? 5। আগেরটার উপরেই কম কিনতে হয় সব সময়। তাহলে 5-এর উপরে 100তে কত? যেহেতু পার্সেন্টেজ চেয়েছে তাই ইনটু 100। এটার আনসার হবে 20%। মানে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে প্রথমে আমরা শিখলাম কনসেপ্ট আর তার থেকে শিখলাম শর্ট ট্রিক। শর্ট ট্রিকে আমরা কি শিখলাম? যে যদি কখনো খরচ একই থাকে তাহলে প্রাইসের যা রেশিও হবে, ব্যবহারের রেশিও তার ঠিক উল্টো হবে। আর এই যে শর্ট ট্রিক থেকেই আমরা এই অঙ্কটা খুব কম সময় করে নিতে পারবো। চলো, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে।
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা এসএসসি, ব্যাংক, রেল বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের অফলাইন সেন্টারে এই ব্যাচেস গুলো অলরেডি চলছে। অনেক অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আমাদের গাইডেন্সে প্রিপারেশন নিচ্ছে। তাদেরকেই বলবো, ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখছো, আমার থেকে বেসিক ম্যাথ কভার করছো, প্রিলিমস এর যে বেসিক ম্যাথ পার্টটা সেটা তো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ফ্রিতে করিয়ে দিচ্ছি, কিন্তু এছাড়াও মেন্স রয়েছে, আরো প্রচুর প্র্যাকটিস করতে হয়, মক টেস্ট দিতে হয়। তো এই সবকিছু পুরো প্রিপারেশনটা তোমরা যদি করতে চাও, পুরো চাকরির যাত্রাটা, চাকরির পথের যাত্রাটা যদি আমাদের সাথে করতে চাও, তাহলে যোগাযোগ করতে হবে আমাদের অফলাইন সেন্টারে। তুমি যেখানে থাকছো তার কাছাকাছি যে সেন্টারটা আছে তুমি সেখানে যোগাযোগ করতে পারো। চাইলে তুমি বারাসাতে যোগাযোগ করতে পারো অথবা কলকাতার ফুলবাগানে যোগাযোগ করতে পারো। বারাসাতের ফোন নাম্বার হলো 9088890080, কলকাতার ফোন নাম্বার হলো 9088890035। এই নাম্বারে বাই চান্স না পেলে তোমরা সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। যে কোনো গাইডেন্সের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বলে দেওয়া হবে। ওকে, আশা করি প্রত্যেকের বোঝা গেল। এবং অফলাইনে আমাদের সাথে যুক্ত হলে আশা করি আরো অনেক অনেক নতুন কিছু শিখতে পারবে এবং তোমরা কিভাবে চাকরি পাবে সেইটুকু অবধি, সেই পথ অবধি, পুরোটা অবধি আমরা তোমাদেরকে লাইফ টাইম সাথে থাকবো। ঠিক আছে, চলো চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলা আছে, ইফ দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজড বাই 25%, বলছে যে যদি চালের দাম 25% বেড়ে যায়, then by what percentage consumption of rice should be decreased so that the expenditure incurred on rice gets decreased by 40%? একটু পরিবর্তন আছে, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা রকম একে অন্যের সাথে, এই জন্যই কিন্তু আমি টাইপ ওয়াইজ করাচ্ছি এবং প্রত্যেক টাইপের মধ্যে আবার প্রত্যেকটা অঙ্কে ভ্যারাইটি পাবে। এরকম না যে আগের অঙ্কটায় তুমি যা শিখেছো এই অঙ্কটায় সেটুকুতেই হবে, তোমাকে এই অঙ্কে আরো কিছু শিখতে হবে। কি আছে, বলছে যে প্রাইস যেটা ছিল 25% বেড়েছে। 25% মানে একটু আগেই করলাম 1/4, মানে আগে যেটার দাম 4 টাকা ছিল এখন সেটার দাম 5 টাকা। বলছে বাই হোয়াট পার্সেন্টেজ কনজাম্পশন অফ রাইস শুড বি ডিক্রিজ, কতটা ব্যবহার কমাতে হবে সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন রাইস গেটস ডিক্রিজড বাই 40%। এবার কিন্তু এক্সপেন্ডিচার সেম বলেনি, বলেছে এক্সপেন্ডিচার 40% কমবে। আচ্ছা 40% কে যদি ফ্র্যাকশনে নাও তাহলে হয় 2/5, তার মানে আগে যদি 5 টাকা খরচ হতো এখন 2 টাকা কম খরচ করতে হবে, মানে 3 টাকা খরচ করতে হবে। তাহলে আমরা জানি কি যে প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, আজকে ক্লাসের শুরুতে শিখেছি। তাহলে আমরা বলতে পারি তো যে কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার বাই প্রাইস, মানে খরচ বাই দাম করলে আমরা পাবো ব্যবহার। এখানে তাই করছি, কনজাম্পশন তাহলে কি হবে 5/4 ইজ টু 3/5। যখনই রেশিওতে এরকম ভগ্নাংশ আসবে আমরা এর হরগুলোর লসাগু করব। 4 আর 5 এর লসাগু বা এলসিএম হয় 20, তো 20 দিয়ে দুটোকেই গুণ করে দেবো। কেন করছি, যাতে কাটাকুটি হয়, আর কোনো কারণ নেই। 4 5 20, 5 5 25, আর এখানে 4 5 20, 3 4 12, মানে আগে যেটা 25টা কেনা হচ্ছিল এখন সেটা 12টা কেনা হচ্ছে। তাহলে কতটা কেনা কম হলো, 13 কম হলো। কার উপরে কম হলো, 25-এ কম হলো। পার্সেন্টেজে চেয়েছে মানে 100-তে কত কম হবে, ইন্টু 100। 4 25 100, 4 13 52, তাহলে 52% কনজাম্পশন কমবে। আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। দেখে নাও সলিউশন। তাহলে যখন আমাদের এক্সপেন্ডিচার একই ছিল তখন আমরা প্রাইসের রেশিওর উল্টো লিখে দিচ্ছিলাম কনজাম্পশনের রেশিও। এই প্রশ্নটাই কিন্তু সেটা লিখতে পারলাম না। কেন পারলাম না, কারণ এখানে বলে দিয়েছে এক্সপেন্ডিচারে 40% কমাতে হবে, তার জন্য আমাদের এক্সপেন্ডিচারের রেশিও লাগলো। দেন আমরা এক্সপেন্ডিচার বাই প্রাইস করে কনজাম্পশনের রেশিও বার করলাম। নেক্সট স্টেপটা একই থাকবে। ওকে, চলো, আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। সবাই খাতা পেন নিয়ে বসবে, অঙ্ক করার সাথে সাথে আমার সাথে সাথে প্রত্যেকে অঙ্ক করবে। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। কি আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে a reduction of 20% in the price of sugar, বলছে 20% প্রাইস ড্রপ হয়েছে, চিনির দাম কমেছে। enables a purchaser to obtain 4 kg more for rupees 160, বলছে তার জন্য এই যে 20% দাম কমে গেল তাই জন্য 160 টাকায় কোনো একজন 4 কেজি চিনি বেশি কিনতে পারছে।
দ্য অরিজিনাল প্রাইস অফ সুগার পার কেজি ইজ, তাহলে চিনির দাম, এই 1 কেজি চিনির দাম অরিজিনালি কত ছিল, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা 20% দাম কমেছে, 20% কে ফ্র্যাকশনে নিলে হয় 1/5, তার মানে আগে যেটার দাম 5 টাকা ছিল সেটা এখন দাম হয়েছে 4 টাকা, কমে গেছে, তাই 5 - 1। এবার আমরা জানি কনজাম্পশন তাহলে কি হবে, 4:5 হবে। খরচ আপাতত আমরা একই ধরে নিচ্ছি, 160 টাকাই ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কনজাম্পশন কত বেড়ে গেল, 1 বাড়লো, কিন্তু বলেছে কত কেজি চিনি বেশি পাবে, 4 কেজি চিনি বেশি পাবে। তাহলে 1 মানে অ্যাকচুয়ালি আমাকে করতে হবে কার সাথে সমান, 4 কেজির সাথে সমান। 1 মানে যদি 4 কেজি হয়, অরিজিনালি প্রথমে যে কনজাম্পশন আমি 4 ধরেছিলাম, তাহলে এই 4 মানে কত কেজি, 4 × 4 = 16 কেজি। এই যে 1 মানে 4 কেজি করলাম, এটা কখন, যখন 160 টাকা দিয়ে কেনা হচ্ছিল, তার মানে এই যে 16 কেজি চালের দাম ছিল 160 টাকা, 16 কেজি চালের অরিজিনালি চিনির অরিজিনালি দাম ছিল 160 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত, 160/16, মানে আনসার হয়ে যাবে 10 টাকা পার কেজি। উত্তর অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকে দেখে নাও সলিউশন। এটাও কিন্তু আলাদা একটা টাইপ আমরা দেখলাম, এই প্রাইস কনজাম্পশনের মধ্যে আলাদা একটা ভ্যারাইটির কোশ্চেন আমরা দেখলাম। ফাউন্ডেশন ব্যাচে তোমরা তাহলে কি শিখছো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা ধরনের প্রশ্ন আসতে পারে ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে সেই নিয়ে। ফাউন্ডেশন ব্যাচে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা টাইপ আসতে পারে তোমাদের সেটা শেখাবো। এরপরে যার যেরকম পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য পার্টিকুলার ক্লাসেসও হবে, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে প্র্যাকটিস সেট নিয়ে ক্লাসেস চলবে। ওকে, চলো তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে when the price of an item was reduced by 25%, বলছে যখন কোনো একটা দ্রব্যের দাম 25% কমলো, then its sale was increased by x%, তখন তার ব্যবহার বা বিক্রির পরিমাণ x% বেড়ে গেল। যেটা আমরা আগে কনজাম্পশন করছিলাম, এখানে সেল বলেছে। if there is an increase of 20% in the receipt of the revenue, মানে যে রেভিনিউটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একজনের সিনেমা হল রয়েছে, ঠিক আছে, তো সেই সিনেমা হলে তার যে রেভিনিউটা হয়, টাকাটা কিভাবে ওঠে, ধরো সে একটা টিকিটের দাম রেখেছে 100 টাকা, আর ওই দিন হলে টোটাল 50 জন এসছে, তাহলে তার সেই দিনের ইনকাম কত হবে, 50 × 100 মানে 5000 টাকা তার ইনকাম হয়েছে। তাহলে আমরা কি করছি, প্রাইস ইনটু সেল করলে পাওয়া যাচ্ছে রেভিনিউ। যেমন আমরা প্রাইস ইনটু কনজাম্পশন করে এক্সপেন্ডিচার পাচ্ছিলাম, এখন কনজাম্পশনের নাম দেওয়া হয়েছে সেল আর এক্সপেন্ডিচারের নাম দেওয়া হয়েছে রেভিনিউ। এবার বলছে তাহলে রেভিনিউ কত পার্সেন্ট বাড়বে, 20% বাড়বে। দেন দ্য ভ্যালু অফ এক্স উইল বি, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, একইভাবে আমরা করব, প্রাইস 25% বেড়েছে মানে 1/4, কমেছে তাহলে 1/4, আগে যেটার দাম 4 টাকা ছিল এখন সেটার দাম 1 টাকা কমে 3 টাকা হয়ে গেছে। এবার বলেছে রেভিনিউ, রেভিনিউ কি হয়েছে, 20% ইনক্রিজ হয়েছে, মানে 1/5 বেড়েছে, আগে যেটা 5 ছিল এখন সেটা হয়েছে 6। প্রাইস আর রেভিনিউ জানা থাকলে সেল কি করে বার করবো, ঠিক আগের মতোই, দেখো প্রাইস ইনটু সেল, এটা হচ্ছে রেভিনিউ, তাহলে সেল মানে কি, রেভিনিউ বাই প্রাইস, তাহলে রেভিনিউ বাই প্রাইস করছি 5/4 = 6/3 মানে 2, 4 দিয়ে দুটোকেই গুণ করে দিলে হবে 5:8, তার মানে আগে যেটা 5টা সেল হচ্ছিল এখন সেখানে 8টা সেল হচ্ছে। কটা সেল বেড়েছে, 3টে সেল বেড়েছে, কার উপরে বেড়েছে, 5-এ, তাহলে 100-তে কত, 3/5 × 100, এটার মানে হচ্ছে আমাদের এখানে 300/5, 60% সেল বেড়েছে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 60। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, 60% হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, তাহলে প্রাইস অ্যান্ড কনজাম্পশন রিলেটেড সব ধরনের প্রশ্ন আমরা দেখলাম। অনেক সময় কনজাম্পশনটাকে সেল আর এক্সপেন্ডিচারকে রেভিনিউ বলেও প্রশ্ন আসতে পারে, সেটাও আমরা দেখলাম। আশা করছি সবার ক্লিয়ার হলো। চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা এসএসসি ব্যাংক বা রেল বা ডাব্লিউবিসিএস যা পরীক্ষায় দাও না কেন, একটা খুব গুরুত্বপূর্ণ তার অংশ হচ্ছে মক টেস্ট।
কারণ তোমরা যতই প্রিপারেশন করে নাও না কেন, যদি তুমি মক টেস্ট না দাও তুমি বুঝতে পারবে না যে তোমার প্রিপারেশন কতটা হয়েছে, তোমার এখনো কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে প্রবলেম রয়েছে, কোনখানে তুমি ভুল করছো যেটা পরীক্ষাতেও ভুল হতে পারে। তো মক টেস্ট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি আমার যে সাবজেক্ট ম্যাথস, সেখানেও কিন্তু মক টেস্টের ভূমিকা আরো অনেক বেশি। কারণ যত তুমি মক টেস্ট দেবে ততই কিন্তু তোমার স্পিড বাড়বে, বুঝতে পারবে পরীক্ষার সময় তুমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো। তো তার জন্য তোমাদের জন্য প্রতিষ্ঠা নিয়ে চলে এসেছে প্রতিষ্ঠার টেস্ট পাস। তোমরা প্রথমে যেটা করবে, এখনো অবধি যাদের ফোনে প্রতিষ্ঠা অ্যাপ ইনস্টল করা নেই, বাকি সব গেমের অ্যাপগুলোকে আনইনস্টল করো আর প্রতিষ্ঠার অ্যাপটা ইনস্টল করো। কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, প্রতিষ্ঠা লিখে সার্চ করো, এই লোগোটা দেখতে পাবে, প্রতিষ্ঠার অ্যাপটাকে ইনস্টল করো। সেখানে তোমরা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিও এগুলো তো পাচ্ছই, তার সাথে এই টেস্ট পাসটা পাবে। এই টেস্ট পাসটায় তোমরা সব ধরনের মক টেস্ট দিতে পারবে আনলিমিটেড টাইমের জন্য, এবং এই যে টেস্ট পাসটা তোমরা অ্যাভেল করতে পারবে 3 বছরের জন্য। এবং এই 3 বছরের মধ্যেও কিন্তু পার্টিকুলার কিছু টেস্ট নেই, প্রত্যেক মাসে মাসে আমরা আপডেটেড করবো। মানে আজকে এই মাসে তুমি কিছু টেস্ট দিলে পরের মাসে আবার আপডেটেড ভার্সন আসবে, তারপরের মাসে আবার আপডেটেড ভার্সন, পরীক্ষার হিসাবে কিন্তু এটা আপডেট হতে থাকবে। আর তার সাথে যেটা নিয়ে তোমাদের খুব ভয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কি করে তৈরি করবো ম্যাম, এই প্রশ্নটা বরাবরই তোমরা আমাকে জিজ্ঞাসা করো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু এই টেস্ট পাসটা আমরা এনেছি। এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও মক টেস্ট দিতে পারবে, যে কতটা তোমরা শিখছো, কতটা তোমরা জানছো, তার উপরেও আছে টেস্ট। তো এটা অ্যাভেল করতে পারবে তোমরা মাত্র 299 এ, তাও 3 বছরের জন্য এটা অ্যাভেল করতে পারবে। এর ব্যাপারে যদি ডিটেলসে আরো একটু জেনে নিতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010 এই নাম্বারে। স্ক্রিনে আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 9088890010। এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবে। আর কেউ যদি চাও অ্যাপ থেকে ডাইরেক্টলি পারচেজও করতে পারো। ওকে, চলো চলে যাব আমি পরবর্তী টাইপে। নেক্সট টাইপ নাম্বার 5 হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার এন্ড সেভিংস রিলেটেড কোশ্চেন। আয়, ব্যয় এবং সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন। প্রথমেই বলে রাখি, ধরো আজকে আমি 100 টাকা আয় করেছি, আমার ইনকাম 100 টাকা। 100 টাকার মধ্যে আমি 80 টাকা খরচ করে দিয়েছি, এক্সপেন্ডিচার 80। তাহলে কত টাকা আমি সেভ করলাম, জমালাম, বাকি 20 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এক্সপেন্ডিচার প্লাস সেভিংস করলে কি পাওয়া যায়, ইনকাম পাওয়া যায়। ডাইরেক্টলি আমরা প্রশ্নে যাব, কি বলছে, দ্য ইনকাম অফ এ ইজ 20% লেস দ্যান দ্য ইনকাম অফ বি। বলছে এর ইনকাম বি এর ইনকামের থেকে 20% কম। And the income of C is 70% of the sum of incomes of A and B. বলছে সি এর ইনকাম এ আর বি এর মোট ইনকামের যোগফলের 70%। এখানে কিন্তু 70% কম বা বেশি বলা নেই। তোমাদের বারবার আমি বলি যে অ্যারিথমেটিক বা পাটিগণিতের ক্ষেত্রে প্রশ্নটাই কিন্তু মেইন ফোকাস করার জায়গা। অনেক সময় প্রশ্ন পড়তে ভুল হচ্ছে বলে তোমাদের আনসার ভুল হয়, তো এটা খেয়াল রাখবে। এখানে বলা আছে 20% লেস, 20% কম, আর এখানে বলা আছে 70% অফ, মানে শুধু 70% হচ্ছে সি এর ইনকাম। The income of D is 25% more, এখানেও বলা আছে 25% বেশি কার থেকে, than the income of C. If the difference between incomes of B and D is rupees 23,000, then what is the income of A? B আর D এর ইনকামের পার্থক্য যদি 23,000 টাকা হয়, তাহলে A এর ইনকাম কত? আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। এবার আমরা শুরু করব কোথা থেকে। ফার্স্ট লাইনে বলেছে A এর ইনকাম B এর ইনকামের থেকে 20% কম। 20% মানে 1/5। তো সবসময় ইনিশিয়ালটাকে আমাদের হর ধরবো। তাহলে বি এর ইনকাম যদি 5 টাকা হয়, এর ইনকাম 1 টাকা কম মানে 4 টাকা, এটা আমরা পেলাম। আচ্ছা, এ আর বি এর যে ইনকামের যোগফল 4 + 5 9, তার 70% মানে 7/10, এটা হচ্ছে কার ইনকাম, সি এর ইনকাম। এবার দেখো আমার কাটাকুটি করতে গেলে দশমিকে আসছে, তো দশমিকটা আমি এড়াতে যদি চাই 9 এর পাশে একটা শূন্য লিখে দিলাম, 90 করলাম। যখন 90 করলাম, একেও আমাকে 50 করতে হবে, একেও আমাকে 40 করতে হবে, একই ব্যাপার। আমি ধরে নিলাম এখানে 50 টাকা ইনকাম করেছিল, এ 40 টাকা ইনকাম করেছিল, দুজনে মিলে 90 টাকা ইনকাম করেছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের সি ইনকাম করেছে 63 টাকা। ডি বলেছে 25% বেশি ইনকাম করে।
25% বেশি ইনকাম করে। 25% মানে 1/4, তাহলে 63 গুণ 1/4 বেশি ইনকাম করে মানে টোটাল ইনকাম 4 যোগ 1 5, কার উপরে 4-এ। এখানে একটা দশমিক আসছে, এটা আর অ্যাভয়েড করলাম না, যেমন আছে গুণ করে দিচ্ছি। 315/4 78.75, এটা হচ্ছে ডি এর ইনকাম। এবার বলছে ডি বি এর থেকে কতটা ডিফারেন্স, 23,000 টাকা। তো 78.75 এর থেকে আমরা 50 বাদ দিয়ে দিচ্ছি। 28.75 ইনকাম করে। এই 28.75 কার সাথে সমান, সমান 23,000 এর সাথে। তাহলে এক মানে কত, 23,000 বাই 28.75। চেয়েছে আমাদের এর ইনকাম মানে 40 এর ভ্যালু কত, 23,000 বাই 28.75 গুণ 40। আচ্ছা, দশমিক আমি উঠিয়ে দিলাম, তার বদলে দুটো শূন্য নিয়ে আসলাম। এবার কাটাকুটি করার পালা। কাটাকুটি মানেই আমি কালার চেঞ্জ করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কি কি দিয়ে ভাগ করা যায়, আমি 5 দিয়ে ভাগ করে দিলাম। 5 5 25, 5 7 35, 5 5 25, 5 দিয়ে ভাগ করলাম 800। আচ্ছা, এখানে আবার যাচ্ছে 5 দিয়ে, 5 1 5, 5 1 5, 5 5 25, 160। 5 দিয়ে 5 দুগুনি 10, 3 5 15, 32। এখানে একটা সুন্দর ব্যাপার হলো, সেটা হচ্ছে 23 দিয়ে কেটে গেল, মানে এখানে 1000 আছে, তাহলে 32 গুণ 1000, আনসার হয়ে গেল 32,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, ক্যালকুলেশন পার্টটা তো অনেকের অসুবিধা হয়, কাটাকুটি বুঝতে পারো না, সেই জন্যই ক্যালকুলেশন বা কাটাকুটিটা আমি আলাদা করে পেন ইউজ করে দিচ্ছি। ইয়েলোটা হচ্ছে কাটাকুটি করা হয়েছে। ওকে, চলো আমাদের এই কোশ্চেনটাও ডান। ইনকাম এক্সপেন্ডিচারের ফার্স্ট কোশ্চেন আমরা করে ফেলেছি। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, এবং পরবর্তী প্রশ্নে একটা নতুন জিনিস তোমরা শিখবে, যেটা এখনো অবধি হয়তো অনেকেই ক্লাস করোনি, সেটা হচ্ছে অ্যালিগেশন। আমার অফলাইন স্টুডেন্টরা তো অবশ্যই করেছো, অনলাইনে হয়তো অনেকেরই ক্লাসটা করা হয়নি। অ্যালিগেশন ক্লাস আমি করাবো, তবে তার আগে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি একবার বলে দিই। অ্যালিগেশন যখন চ্যাপ্টার করাবো আরো ডিটেলসে বলবো। বলছে রিশু সেভস X% অফ আর ইনকাম। রিশু তার ইনকামের X% সেভ করে। ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 26%, তার ইনকাম হচ্ছে 26% ইনক্রিজ হচ্ছে, expenditure increases by 20% and savings increases by 50%, what is the value of X? তাহলে X এর ভ্যালু কত? যখনই আমাদের এরকম আলাদা করে বলে দেবে যে এক্সপেন্ডিচার এত পার্সেন্ট বাড়ছে, সেভিংস এত পার্সেন্ট বাড়ছে, ইনকাম এত পার্সেন্ট বাড়ছে, সেক্ষেত্রে আমরা যেহেতু জানি ইনকাম মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা সাজানোর নিয়ম হলো এরকম। এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বাড়ছে, বলা আছে 20%, সেভিংস বলা আছে 50%, আর মাঝখানে লিখতে হবে ইনকামটা, ইনকাম বাড়ছে বলা আছে 26%। অ্যালিগেশন করার নিয়ম হলো কোনাকুনি বিয়োগ করো। 50 থেকে 26 বিয়োগ করলে 24, 26 থেকে 20 বিয়োগ করলে 6। রেশিও, এটা একটা রেশিও পাচ্ছি, 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 1 6। এর মানে হচ্ছে যে খরচ যদি 4 টাকা হয় তাহলে সেভ করেছে 1 টাকা। তাহলে ইনকাম কত টাকা ছিল, এক্সপেন্ডিচার 4 টাকা হলে সেভিংস 1 টাকা, তার মানে ইনকাম ছিল 4 যোগ 1 5 টাকা। বলেছে এক্স এর ভ্যালু চেয়েছে, এক্স মানে কি, সেভস X% অফ আর ইনকাম, তাহলে সেভ করেছে 1 টাকা, ইনকাম ছিল 5 টাকার মধ্যে, তাহলে 100তে কত, তাহলে 1 এর 5 কে পার্সেন্টেজে নেওয়া মানে 20%, তাহলে এক্স এর ভ্যালু 20। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। একে বলা হয় অ্যালিগেশন। অ্যালিগেশন কিভাবে করে ডিটেইলস আমরা অ্যালিগেশন চ্যাপ্টারে শিখবো। আপাতত এইটুকু মনে রাখো, এক্সপেন্ডিচার লিখবো, সেভিংস লিখবো, মাঝখানে লিখবো ইনকাম, আর কোনাকুনি আমাদের বিয়োগ করতে হবে, যা পাবো সেটা একটা রেশিওতে পাবো। ওকে, মানে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও পাবো। ওকে, চলো এর থেকে আরো একটা প্রশ্ন আমরা এবার দেখিনি, আর এই টাইপটা পরীক্ষায় অবশ্যই আসে, পরীক্ষার প্রশ্নই নেওয়া হয়েছে, অবশ্যই পাবে। কি আছে, রেনু সেভস 20% অফ আর ইনকাম। এবার বলে দিয়েছে রেনু নিজের ইনকামের 20% সেভ করে। আচ্ছা, 20% সেভ করে, এর মানে 20% মানে 1 এর 5,
তার মানে রেনুর ইনকাম যদি 5 টাকা হয়, রেনু সেভ করে 1 টাকা, তাহলে খরচ করে কত টাকা? 5 টাকার মধ্যে 1 টাকা জমিয়ে রাখে, তাহলে খরচ করে 4 টাকা। ইফ আর এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%, বলছে এক্সপেন্ডিচার 20% বেড়েছে, and income increases by 20%, ইনকাম 29% বেড়েছে, then her savings increases by, সেভিংসটা জানতে চেয়েছে, মানে এই জায়গাটা আমাদের জানতে চেয়েছে। খুব সহজ, দেখো আমরা জানি এখানে অ্যালিগেশন করার পরে রেশিও পাবো এক্সপেন্ডিচার ইজ টু সেভিংস এর, মানে 4:1, এই রেশিওটা হবে 4:1। আমরা জানি এটা বিয়োগ করতে হয়, 29 বিয়োগ 20 করলে কোনাকুনি লিখতে হয় 9, তাহলে 1 এর ভ্যালু যদি 9 হয়, রেশিওতে যেটা আমার 1 আসার কথা ছিল সেটা 9, তাহলে 4 নং এখানে হবে 36। তাহলে এখানে আমরা কোনাকুনি কি করব, এবার যোগ করব। কেন যোগ করব? কারণ এর এই সংখ্যাটা 20 মাঝে হচ্ছে 29 রয়েছে, তাহলে 29 যোগ 36 করলে 65। এবার দেখো জিনিসটা 65 বিয়োগ 29 করলে 36 হয়, 29 বিয়োগ 20 করলে 9 হয়, সেখান থেকেই রেশিও আসছে 36:9 থেকে 4:1, মানে আমরা অ্যালিগেশনেই ব্যাক ক্যালকুলেশন করলাম, আনসার এসে গেল 65%। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। আর এগুলো অ্যালিগেশনে সব থেকে কম সময় আনসার করতে পারবে, 65% হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেল। অ্যালিগেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেমন তোমাদের বলেছি চ্যাপ্টার ধরে ধরে করাবো, সেরকমই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, অ্যালিগেশনের চ্যাপ্টারও আসবে, কোনো চিন্তা নেই। ওকে, আর যারা আজকে আমাদের পার্সেন্টেজের লাস্ট ক্লাস হচ্ছে 3 নাম্বার ক্লাসে, আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টারের লাস্ট ক্লাস হচ্ছে, এর পরের চ্যাপ্টার যারা যারা ক্লাস করতে চাইছো তারা নেক্সট চ্যাপ্টার লিখে কমেন্ট করো। ওকে, টাইপ নাম্বার 6, এক্সপেন্ডিচার ইন ডিফারেন্ট সেক্টরস, ভিন্ন ভিন্ন খাতে ব্যয় সংক্রান্ত প্রশ্ন। প্রশ্ন দেখা যাক, বলছে আয়ুষ স্পেন্ডস 25% অফ অ্যান অ্যামাউন্ট অফ মানি অন অ্যান ইন্স্যুরেন্স পলিসি। বলছে আয়ুষ একটা নির্দিষ্ট টাকার 25% একটা ইন্স্যুরেন্স পলিসিতে খরচ করে, 26% অন ফুড, 26% খাবারের জন্য, 23% অন চিলড্রেন্স এডুকেশন, বাচ্চাদের শিক্ষার জন্য, and 19% অন রিক্রিয়েশনের জন্য। হি ডিপোজিটস দ্য রিমেইনিং অ্যামাউন্ট, বাকি টাকাটা সে ডিপোজিট করে, অ্যামাউন্ট অফ ₹26,600, মানে বাকি টাকাটা হচ্ছে 26,600 টাকা, ইন দ্য ব্যাংক। What is the total amount that he spends on food and recreation together? তাহলে টোটাল ফুড অ্যান্ড রিক্রিয়েশনে সে টোটাল কত টাকা খরচ করেছে। আমি ধরে নিলাম যে অ্যামাউন্টটার কথা আয়ুষ বলছে এটা হচ্ছে 100 টাকা। 100 টাকার মধ্যে প্রথমে ইন্স্যুরেন্সের জন্য আয়ুষ খরচ করেছে 25 টাকা, তারপর ফুডের জন্য আয়ুষ খরচ করেছে 26 টাকা, 26% মানে কি সবই তো 100 এর উপরে হচ্ছে, তাহলে 26 টাকা। 23% অন চিলড্রেন্স এডুকেশন, চিলড্রেন্স এডুকেশনে খরচ করেছে 23 টাকা, আর রিক্রিয়েশনে খরচ করেছে 19 টাকা। ওকে, টোটাল তাহলে খরচ হয়েছে কত? এই সবকটার যোগফল, আচ্ছা 6 আর 5 11, 11 9 20 আর 3 23, 3 2 3 4 5 6 7 8 9, মানে 93 টাকা খরচ হয়ে গেছে। সেভিংস কত টাকা করেছে? সেভিংস 100 মাইনাস 93, 7 টাকা সেভিংস হয়েছে, কিন্তু প্রশ্নে বলা আছে সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে 26,600 টাকা। চেয়েছে আমাদের ফুড আর রিক্রিয়েশনের জন্য, মানে 26 প্লাস 19, এই ফুড আর রিক্রিয়েশনের খরচ কত টাকা? 26 প্লাস 19 করলে হয় 45, তার মানে 45 এর ভ্যালু আমাদের চেয়েছে। তাহলে 26,600 বাই 7 গুণ 45, এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা দেখা যাক 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 3 7 21, 7 8 56, মানে 3800 গুণ 45, মানে 38 ইন্টু 45 করতে হবে, আর দুটো শূন্য বসাতে হবে। করা যাক, 5 8 40 এর শূন্য হাতে 4, 3 5 15 আর 4 8 32, 32 আর 15 হয় 47, 48 49 50 51 1 হাতে 5, 3 4 12 আর 5 হয় 17, তাহলে 1710 আর তারপরে আরো দুটো শূন্য। এই হচ্ছে আমাদের আনসার। দেখা যাক অপশনে আছে কিনা, অবশ্যই আছে অপশন নাম্বার ডি তে। এই হয়ে গেল আমাদের আনসার, যে ফুড আর রিক্রিয়েশনে 1,71,000 টাকা খরচ হয়েছে। অপশন নাম্বার ডি রাইট আনসার। দেখে নাও সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ইজি টাইপ বলতে পারো। এরকম আসলে ডাইরেক্টলি আমরা যোগ করব, টোটালটা থেকে মাইনাস করব, তারপর তুলনা করব। সব থেকে ইজি টাইপ হচ্ছে এটা পার্সেন্টেজ।
নেক্সট টাইপে চলো এবার যাই। নেক্সট যেটা আমাদের লাস্ট টাইপ রয়েছে সেটাই যাই। এক্সামিনেশন রিলেটেড, পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন কি আছে দেখো। বলছে ফর অ্যান এক্সামিনেশন অফ আ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট দ্য টোটাল মার্কস ইজ 100। বলছে যে একটা পরীক্ষায় টোটাল মার্কস 100 রয়েছে। দ্য ব্রেকআপ ফর থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট অ্যান্ড ভাইভা ইজ 40%, 30%, 20%, 10%। টোটাল যদি 100 হয় তার মানে থিওরির জন্য 40 নাম্বার, আমাদের প্র্যাকটিক্যালের জন্য 30 নাম্বার, প্রজেক্টের জন্য 20 নাম্বার আর ভাইভায় 10 নাম্বার। এইভাবে ভাগ হয়েছে, বলাই আছে। এ ক্যান্ডিডেট স্কোর্ড 80% ইন থিওরি, থিওরিতে 80% পেয়েছে। কার 80%? 40-এর 80%। এরকম থাকলে আমরা কি বলেছি, দুটো শূন্য কাটবো, 4 8 32, তার মানে 32 নম্বর পেয়েছে। 70% ইন প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে 70% পেয়েছে, তাহলে 30-এর 70%, আবারও দুটো শূন্য কাটবো, 3 7 21 পেয়েছে। 60% ইন দ্য প্রজেক্ট, প্রজেক্টে 60% পেয়েছে, মানে 20-এর 60%, দুটো শূন্য কাটবো, 6 2 12 নম্বর পেয়েছে। আর বলা আছে and 50% ইন ভাইভা, ভাইভাতে 50% করার কি দরকার আছে? 10-এর 50%, মানে হাফ, কত নাম্বার? 5 নাম্বার। হোয়াট ওয়াজ হার অ্যাগ্রিগেট পার্সেন্টেজ, তাহলে টোটাল এসে কত নাম্বার পেল? 32 আর 21 মানে হচ্ছে 53, 53 আর 12 মানে হচ্ছে 65 আর 5 টোটাল 70। 70 মার্কস পেয়েছে কার মধ্যে? টোটাল ছিল 100-তে, তাহলে 70% হয়ে গেল তার অ্যাগ্রিগেট মার্কস। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, সলিউশন দেখে নাও। চলে যাব তাহলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখো। বলছে ইন অর্ডার টু কোয়ালিফাই ইন অ্যান এক্সামিনেশন ওয়ান হ্যাজ টু সিকিউর 50% অফ দ্য ওভারঅল মার্কস। বলছে একজন পরীক্ষায় পাশ করতে হলে 50% পেতে হবে ওভারঅল মার্কসে। ইন দ্য এক্সামিনেশন কনসিস্টিং অফ 2 পেপারস, দুটো পেপারে পরীক্ষা হয়েছে। আ স্টুডেন্ট সিকিউরড 40% ইন দ্য ফার্স্ট পেপার অফ 200 মার্কস। প্রথম পেপারটা ছিল 200 নম্বরের, 200-র 40% মার্কস পেয়েছে সেই স্টুডেন্ট। তাহলে 200-র 40% মানে কি? দুটো শূন্য কাটবো, 2 দিয়ে গুণ করে দেবো, মানে 80 নম্বর পেয়েছে। Minimum what percentage of marks should be secured in the second paper of 150 marks in order to qualify in the examination? বলছে পরের যে পেপারটা যেটার পূর্ণ নম্বর ছিল 150 নম্বর, এতে কত পার্সেন্ট মার্কস পেলে এই যে পরীক্ষায় এ পাস করতে পারবে, কমপক্ষে কত পেলে পাস করবে? আমরা জানি টোটাল 50% পেলে পাস করবে। টোটাল দুটো পেপার 200 নম্বর আর 150 নম্বর, মানে 350 নম্বরের পরীক্ষা, পাস করবে তাহলে কত পেলে? 350-র 50% পেলে। 50% মানে আমরা জানি হাফ, 350-কে যদি হাফ করে দিই তাহলে আমাদের আসে 175 নম্বর। 175 মধ্যে 80 নম্বর অলরেডি প্রথম পেপারে পেয়ে গেছে, তাহলে পরের পেপারে কত পেতে হবে? 175 বিয়োগ 80, 95 নম্বর। বলেছে কত পার্সেন্টেজ পেতে হবে? 95 পেতে হবে, কার মধ্যে? 150-র মধ্যে। তাহলে 100-তে কত? ইন্টু 100, 0 0 কাটলো, 3 5 15, 5 2 10, তাহলে এখানে আমার আসছে 190/3, 63.33%। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। তাহলে এক্সামিনেশন রিলেটেড এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। ওকে, চলো তাহলে এই অবধি আমাদের পার্সেন্টেজের ক্লাস শেষ হলো। পরবর্তীতে যারা যারা নেক্সট চ্যাপ্টার করতে চাইছো পাটিগণিতের, নেক্সট চ্যাপ্টার লিখে কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।